নমস্কার, আমি সানজিদা আজকে চলে এসেছি আমাদের বিশেষ অতিথিকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাতে আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা নির্দিষ্ট একটা সময়ে প্রতিদিন আসি পজিটিভ বার্তা চ্যানেলে। এই কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আমরা মূলত ছাত্রছাত্রীদেরকে কেরিয়ার নিয়ে অ্যাওয়ারনেস করি। তো আজও আমরা একটা সেরকম পর্ব নিয়ে এসেছি। আমাদের দর্শকবৃন্দরা বারবার বলেছিলেন যে নার্সিং কোর্সের মধ্যে একটি পার্ট হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি আমাদের মধ্যে যে বিশেষ অতিথি আছেন মাননীয়া রন্তিকা ঘোষ মহাশয়, ম্যাডামের সঙ্গে একটু পরিচয়টা করে নেব। নমস্কার ম্যাডাম। ধন্যবাদ ম্যাডামকে। প্রথমত বলি ম্যাডামকে পেয়ে আমরা আপ্লুত এই প্ল্যাটফর্মে। ম্যাডাম গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজের শিক্ষিকা। আমরা ম্যাডামের কাছ থেকে অনেক কথা শুনবো, অনেক গল্প করবো, আড্ডাতে থাকবো। আমি প্রথমেই ম্যাডামের কাছে যাব যে ম্যাডাম গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজে আপনি চাকরি করেন। তো প্রথমে আমি যেটা বলবো আপনাকে যে প্রফেশনাল হিসাবে নার্সিংটা কেন আপনি নিলেন? প্রথমত বলে থাকি, ক্লাস 10-এর পর থেকেই আমার যেটা ইচ্ছা ছিল যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই কিছু করব। তো যথারীতি সায়েন্স নিয়ে 12 পাস করার পর আমার মনে হয়েছিল যে মেডিকেল লাইনটা আমি চুজ করব। তো মেডিকেল দেওয়ার পর যথারীতি আমি WBJEU দিই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এবং দিই জেন পাস দিই নার্সিংয়ের জন্য, আর নিট দিই মেডিকেলের জন্য। তো WBJEতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো র্যাঙ্ক হয়েছিল, জেন পাসেও হয়েছিল, কিন্তু ওই জাস্ট 12 দেওয়ার পরেই কোনো সেরকম ভাবে প্রিপারেশন ছাড়া যেহেতু নিট দিয়েছিলাম, তো সত্যি কথা বলতে সেরকম ভালো র্যাঙ্ক আসেনি আমার মেডিকেলে পড়ার জন্য। তো সেই সময় সবাই বলেছিল যে আরেকবার বছর ওয়েস্ট করে, মানে টাইম নিয়ে দিতে নিটটা। তো আমি ভেবেছিলাম যে বছর লস করব না, তো সেই ক্ষেত্রে নার্সিংটা একবার চুজ করা যেতে পারে। কারণ আমার মনে হয় যে নার্স বা ডাক্তার দুটোই কিন্তু কম বেশি আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়ে থাকি। এবং ডাক্তাররা, হ্যাঁ অবশ্যই আমরা ডাক্তারদের কোনো পরামর্শ ছাড়া নিজে থেকে কিছু করতে পারি না, এটা ঠিক কথা। কিন্তু আমার খুব সম্ভবত, মানে যতটুকু আমি এই প্রফেশনের সাথে যুক্ত হয়ে বুঝতে পেরেছি, যে ডাক্তারদের থেকে কিন্তু নার্সরা অনেক বেশি পেশেন্টদের সাথে বেশি সময় ধরে ইনভলভ থাকে। কারণ ডাক্তার ধরুন একবার আসে, একবার চেক আপ করে, 10 মিনিটের জন্য কিছু প্রেসক্রিপশন লিখে দিয়ে চলে যান। সেক্ষেত্রে কিন্তু নার্সরা 24 ঘন্টা অল্টারনেটিভ ডিউটিতে থাকেন। তো সেক্ষেত্রে একজন পেশেন্ট কখন খাচ্ছেন, কখন ঘুমানোর রুটিন তার, কখন কোন পরিবেশটা ভালো লাগছে, সবটাই কিন্তু নার্সরা জানেন। তো সেই ক্ষেত্রে এত কিছু ভেবে আমার প্রথম কথা নার্সিং প্রফেশনটাকে চুজ করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জাস্ট কোভিড কালটা পেরিয়ে এসেছি। আমরা সেই সময় দেখেছি যে পেশেন্টদের আমরা কিভাবে ফেস করেছি, পেশেন্টদেরকে বা পাশের বাড়ির লোক কিভাবে না চিকিৎসা পেয়ে মারা গেছে, কিংবা অনেক ডাক্তার অনেক নার্সও হয়তো ভয় পেয়ে কাজে বেরোয়নি, বা অনেকে হয়তো দিনরাত এক করে খেটে পেশেন্টদেরকে সেবা শুশ্রূষাও করেছে। তো সেই সময়টা কাটিয়ে ওঠার পর আমার আরো বেশি করে মনে হয়েছে যে মেডিকেল লাইনের সাথে মনে হয় আমাদের নিজে থেকে আরো বেশি যুক্ত হওয়াটা প্রয়োজন। না হলে আমরা বোধহয় কোথাও গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি না সেইভাবে। আমরা বলি যে আমরা সব মানুষের পাশে রয়েছি, কিন্তু এই কাজটার মধ্যে দিয়ে মনে হয় আমরা সব থেকে বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। তো সেই ক্ষেত্রে আমার এই প্রফেশনটাতে আসা ওই কারণেই। আর তারপরে ধরুন যদি একদম পাতি কথায় বলতে চান, তাহলে বলতে পারি যে হ্যাঁ, নার্সিং কোর্স করার পরে একটা ভালো সুযোগ আছে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে। সেটা হতে পারে জিএনএম কোর্স, হতে পারে বিএসসি কোর্স। জিএনএম কোর্স হলে একদম হাতে কলমে শেখার একটা ব্যাপার আছে, মানে প্র্যাকটিক্যাল লাইফ যেটা বলি, যেটা হসপিটালে কাজ করা স্টাফ নার্স হিসেবে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও তো সেটা রয়েইছে। আবার সাথে সাথে এই টিচারের দিকে আসার, মানে গাইড করার, নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার, ট্রেনিং দেওয়ারও একটা ব্যাপার আছে। তো আমার ভালো লাগে এই প্রফেশনটা। আমি স্টাফিংয়েও কাজ করে দেখেছি, আমি টিচিংয়েও রয়েছি 3 বছর ধরে, এই গোবিন্দপুরে আমি 3 বছর ধরে রয়েছি। তো আমার ভালো লাগে আমার নার্সিং প্রফেশনটা, আমি মন থেকে কাজ করি। ধন্যবাদ রন্তিকা ম্যাডামকে। ম্যাডাম খুব সচ্ছল এবং সাবলীল ভাষায় ওনার মনের কথা কিন্তু প্রকাশ করছেন আমাদের দর্শক বিন্দুদের কাছে। অবশ্যই আমি বলবো যে সমস্ত পিতামাতা আপনারা এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা অনেকেই বলেন যে নার্সিং চুজ করার পরে আমার ছেলে মেয়ে সঠিক কেরিয়ার কি করে গঠন করতে পারবে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে শুধুমাত্র সঠিক কেরিয়ার গঠনই নয়, ম্যাডামের কথাই আমরা জানতে পারলাম বা আমরাও ব্যক্তিগত জীবনেও সেটা উপলব্ধি করি। একটু অসুস্থ হলে যখন আমাদেরকে নার্সিংহোম যেতে হয়, তখন কিন্তু আমরা দেখি যে একটা নার্সিং স্টাফের ভূমিকা কতখানি। রাত জেগে দিন জেগে তারা যেভাবে একটা রোগীকে সুস্থ করে তোলেন, সেটা কিন্তু সত্যি করে বলতে আমাদেরকে ডাক্তারবাবু কতক্ষণ সময় দিতে পারবে, তার বিজি শিডিউল থাকে, তিনি চেক আপের পর কিন্তু বেরিয়ে যান। কিন্তু তার যে প্রপার গাইডলাইন, প্রপার তাকে খাওয়ানো,
তার ঘুমানো, তার কি মেডিসিন লাগবে, প্রপার যে রেস্ট্রিকশন সবটাই কিন্তু নিয়ন্ত্রণ থাকে নার্সের ম্যাডাম হাতে। আমি একটু ইন্টারাপ্ট করছি। অবশ্যই ম্যাডাম। ম্যাডাম দেখবেন অনেক সময় ওয়ার্ডে কিন্তু 10 থেকে 12টা পেশেন্ট থাকে, তাদের দায়িত্ব কিন্তু একজন কিংবা দুজন নার্সের ওপরেই থাকে। তো সেক্ষেত্রে রাত্রিবেলা তাদেরকে খাওয়ানো, তাদেরকে প্রপারলি চার্ট মেনটেন করে মেডিসিন প্রোভাইড করা, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নার্সদের খাওয়া হয় না, নার্সদের প্রপার রেস্ট হয় না। কিন্তু তারপরে যখন পেশেন্টরা ওই মাথায় হাত দিয়ে বলে যে দিদি তোমার ভালো হবে, তুমি খুব ভালো, তোমার খুব ভালো হবে, তুমি খুব ভালো উজ্জ্বল ভবিষ্যৎ হবে, ওই ব্লেসিংসটা মনে হয় যে সমস্ত খাটনিকে দূর করে দিতে পারে। তো হ্যাঁ, আর একটা কথা আপনি যেটা বললেন যে নতুন প্রজন্ম, নতুন ছেলে মেয়েদের ভবিষ্যৎ, নার্সিং প্রফেশনে আসা মানে কিন্তু রেসপন্সিবিলিটি। কারণ ওই যে 10টা পেশেন্টের দায়িত্ব আমার উপর যখন থাকছে, তখন অবশ্যই সেই 10টা পেশেন্ট নির্ভর করে আছে আমার উপর, তাদের খাওয়া দাওয়া, তাদের ওষুধপত্র, তাদের একটা যদি মেডিসিন ভুলচুক হয় তাহলে তো তারও লাইফটা রিস্কে হবে পড়বে। তো সেই ক্ষেত্রে রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিন, এটা কিন্তু খুব বড় ব্যাপার একটা। আর একদমই ঠিক যে ম্যাডাম যেটা বলতে চাইছে যে নার্সিং এমন একটা বিষয়, যেহেতু পুরো বিষয়টার সঙ্গে একদম প্রত্যক্ষভাবে হেলথ জড়িয়ে আছে, তো সেক্ষেত্রে অনেকটা সিরিয়াস হতে হবে এবং অনেকটা দায়িত্ব নিতে হবে, এটাই ম্যাডাম বলতে চাইছেন। অবশ্যই আস্তে আস্তে দায়িত্ববোধে তারা তোমরা পৌঁছে যাবে। যারা নার্সিং করতে চাইছো অবশ্যই তোমরা নার্সিং নাও, কারণ দরকার আছে। কারণ আমরা দেখেছি যে যে কোনো সিচুয়েশনে আমাদের হেলথটাকে আগে ঠিক রাখতে হবে, নিজেরা ঠিক না থাকলে আমরা কিন্তু কাউকে ঠিক রাখতে পারবো না, যেটা আমরা কোভিড সিচুয়েশনেও লক্ষ্য করেছি। তো সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু চারিদিকে একটা হেলথ ডেভেলপমেন্টের একটা ঝড় কিন্তু উঠেছে। অবশ্যই নার্সিংটা তার একটা পার্ট। আমি অবশ্যই বলবো যে যারা চাইছো যে নার্সিং নিতে, অবশ্যই তোমরা নার্সিং নাও, কোনো ভয়ের কিছু কারণ নেই। তোমরা যেমন সঠিক কেরিয়ার করতে পারবে, তার পাশাপাশি তোমরা একটা ভালো মানুষ হিসাবে সমাজের পাশে দাঁড়াতে পারবে। এটা একটা সেবা, অবশ্যই এটা গ্রহণযোগ্য এবং ভালোভাবে গ্রহণ করা উচিত বলে মনে করি। আমি মূল পর্বে যাব, যেহেতু আমাদের টপিকটার উপর একটু আলোচনা করতে হবে। আমি ম্যাডামের কাছে যাব যে মেডিকেল সার্জিক্যাল যে নার্সিং যে পার্ট, আমাদের নার্সিং এর যে পার্ট একটা, এটা নিয়ে ম্যাডাম একটু বিস্তারিতভাবে আমাদের দর্শক বিন্দুদের সামনে উপস্থাপন করুন। দেখুন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং হচ্ছে আমাদের নার্সিং এর একটা একদম ভাইটাল একটা সাবজেক্ট। তো মেডিকেল সার্জিক্যাল নার্সিং আমাদের জিএনএম বিএসসি বোথ কোর্সেই ইনক্লুডেড। এটার মেইনলি যে টপিক সেটা হচ্ছে আমাদের মাথার চুল থেকে পায়ের নোক অবধি প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা জিনিসের রিলেটেড যে ডিজিজ কন্ডিশন গুলো থাকে সেগুলো মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ থাকে। তো মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর মধ্যে কিন্তু পিডিয়াট্রিকও পড়ছে, অ্যাডাল্ট হেলথ নার্সিংটাও পড়ছে, আবার জেরিয়াট্রিকটাও পড়ছে, মানে বৃদ্ধদেরটাও পড়ছে। তো পিডিয়াট্রিকটাকে আমরা আলাদা করে দিই, কারণ পিডিয়াট্রিকের ডোসেজ অ্যাডাল্টের থেকে একদমই আলাদা হয়। সেক্ষেত্রে পিডিয়াট্রিকটাকে আমরা একটা আলাদা সাবজেক্টে ভাগ করেছি, কিন্তু ডিজিজ কন্ডিশনগুলো কিন্তু অলমোস্ট সেম থাকে। সেটা পিডিয়াট্রিকের ক্ষেত্রেও থাকে, সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও থাকে। কিন্তু যেহেতু ম্যানেজমেন্ট ব্যাপারটা আলাদা হয়ে যায়, ম্যানেজমেন্ট মানে তার মধ্যে আমাদের ওষুধ বা মেডিসিন ইনক্লুডেড থাকে, অনেক সময় সার্জারি ইনক্লুডেড থাকে। তো ম্যানেজমেন্ট ব্যাপারটা যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে, সেহেতু আমরা পিডিয়াট্রিকটাকে আলাদাভাবে ট্রিট করি। আর মেডিকেল সার্জিক্যাল নার্সিং বা এখন কোর্সে নতুনভাবে ইনক্লুড হয়েছে অ্যাডাল্ট হেলথ নার্সিং, তো সেইটাকে আমরা আলাদাভাবে ট্রিট করছি। এবার অ্যাডাল্ট হেলথ নার্সিং এর মধ্যেই একটা ছোট পার্ট থাকে, সেটা হচ্ছে জেরিয়াট্রিক নার্সিং। জেরিয়াট্রিক নার্সিংটা হচ্ছে একদম টোটালি বৃদ্ধদের জন্য, কিন্তু অ্যাডাল্ট হেলথ নার্সিং এর মধ্যেই ওটা পড়ে, আন্ডারেই ওটা পড়ে। তো যেটা বললাম আপনাকে আগে, মাথার চুল থেকে পায়ের নোক অবধি প্রত্যেকটা অর্গানের সাথে কানেক্টেড যে ডিজিজ কন্ডিশন গুলো হয়ে থাকে রিলেটেড, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডাল্ট হেলথের মধ্যে পড়ে। এবার ধরুন আমাদের অ্যাবডোমেনে কিছু প্রবলেম হয়েছে, ধরুন গ্যাস্ট্রাইটিস হচ্ছে। তো গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে যে স্টোমাকের ইনফ্লামেশন আর ইনফেকশন। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে ট্রিট করব কিভাবে, বা সেটার কজ কি, কেন আমাদের গ্যাস্ট্রাইটিস হয়েছে। হতে পারে জাঙ্ক ফুড খাওয়ার জন্য হয়েছে, হতে পারে অনেকক্ষণ খালি পেট থাকার জন্য হয়েছে, হতে পারে প্রিভিয়াস কোনো ডিজিজ কন্ডিশনের একটা হিস্ট্রি ছিল, হতে পারে আমাদের ফ্যামিলি জেনারিক ভাবে এটা চলে এসেছে হয়তো, সেটা একটা কারণ হতে পারে। তো আমাদের কারণগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হয়। দেন আসে হচ্ছে আমাদের সিমটমস, আমাদের কি কি সিমটমস আসতে পারে। তো গ্যাস্ট্রাইটিস মানেই আমরা বুঝতেই পারছি স্টমাকের ইনফ্লামেশন মানে অ্যাবডোমিনাল পেন, তো এটা খুব নর্মাল ব্যাপার। এছাড়া আমাদের বডির যে কোনো জায়গায় পেন হলে আমরা নর্মালি যেটা দেখে থাকি, পেন হলেই কিন্তু একটা ফিভার আসার প্রবণতা থেকে থাকে। তো সেক্ষেত্রে ফিভার আসে, অনেক সময় নজিয়া, ভমিটিং এগুলো হয়ে থাকে, খেতে ইচ্ছা করে না আমাদের একদমই, বা ওয়েট লস হয়ে যায়। তারপরে
ভমিটিং হওয়ার ফলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো এই সিমটমস গুলো থাকতে পারে। নেক্সট আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি বলে একটা পয়েন্ট হয়, সেটা হচ্ছে যে আমাদের রোগটা গ্রো করলো কিভাবে। ধরুন গ্যাস্ট্রাইটিস হয়েছে, আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো, বা তার সাথে কোনো ইনফেকশন থেকেও হতে পারে, কোনো ভাইরাল ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো আমরা প্রপার কারণটাকে যদি আইডেন্টিফাই করি, তো সেই কারণ থেকে আমাদের সিমটমসটা আসছে কি করে, মানে কিভাবে আমাদের শরীরে ওই রোগটা গ্রো করছে, তো সেটা আসছে আন্ডার প্যাথোফিজিওলজি। নেক্সট আমরা দেখে থাকি যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে যে আমাদের ধরুন গ্যাস্ট্রাইটিস হয়েছে, আমরা সেটা মানে ডাক্তার সেটা কিভাবে ডায়াগনোস করবে। আমরা পেট ব্যথা নিয়ে ডাক্তারের কাছে চলে যাই যে ডাক্তারবাবু আমাদের পেট ব্যথা হয়েছে, তো সেটা তো নর্মাল না খাওয়ার জন্যও হতে পারে, বা অনেক সময় গ্যাস্ট্রিক প্রবলেম থাকে সে কারণেও হতে পারে। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে দেখুন, অ্যাবডোমিনাল পেন তো আমি যেরকম বললাম গ্যাস্ট্রাইটিস থেকেও অ্যাবডোমিনাল পেন হয়। আমাদের যদি যেটা বলে যে গলস্টোন, যদি গলস্টোন হয় তাহলেও অ্যাবডোমিনাল পেন হয়। তো অ্যাবডোমিনাল পেন সিমটমসটা হয়তো কমন, কিন্তু তার কজটা তো কমন নয়, বা ডায়াগনোসিসটা অ্যাকচুয়ালি কি সেটা তো কমন নয়। তো সেটা দেখার জন্য আমাদের ডায়াগনোসিস ইভ্যালুয়েশন করতে হয়, যার জন্য আমরা সিটি স্ক্যান, এক্সরে, কিছু ব্লাড টেস্ট, এমআরআই এগুলো করে থাকি। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে হচ্ছে তিনটে: মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, আর হচ্ছে আমাদের প্রধান যেটা সেটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের আন্ডারে যেটা পড়ছে সেটা হচ্ছে শুধুই মেডিসিন, আমরা কি কি মেডিসিন ইউজ করি এই প্রবলেমগুলোকে রিমুভ করার জন্য। নেক্সট হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ধরুন আমাদের গলস্টোনস হয়েছে, তো গলস্টোনটাকে রিমুভ করার জন্য আমরা কি সার্জারি করতে পারি। গলস্টোনটাকে রিমুভ করার জন্য এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোলেসিস্টেক্টমি, মানে গল ব্লাডার কেটে বাদ দেওয়া। সেটা ল্যাপ্রোস্কোপিক হতে পারে বা সেটা ওপেন সার্জারি হতে পারে। সেটা তো এখন যত দিন উন্নত হচ্ছে তত আমাদের মেডিকেল প্রসিডিওরও উন্নত হচ্ছে, তত ডাক্তাররাও উন্নত ভাবেই সমস্ত কিছু করার চেষ্টা করছে। তো এটা যাচ্ছে যে সার্জিক্যাল প্রসিডিওর যেটা বললাম যে একটা যে কেটে বাদ দেওয়া, মানে রিমুভিং অফ গল ব্লাডার। সেটা ছাড়াও আমাদের ডাক্তাররা যদি মনে করেন যে গলস্টোন সেই রকম আকার ধারণ করেনি বা শুধু গল ব্লাডারকে রিমুভ করার প্রয়োজন নেই, তাহলে অনেক সময় কি হয়, আমাদের ক্রায়ো সার্জারি বলে একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে অতিরিক্ত মানে কম টেম্পারেচার ইউজ করে আমরা সেই স্টোনটাকে ভেঙে দিই বা গলিয়ে দিই, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। তো সেটাও সার্জারি, এবার সেটাও কিন্তু ল্যাপ্রোস্কোপিক ভাবেই হয়। তো এগুলো গেল সার্জিক্যাল আন্ডারে। নেক্সট হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, যেটা পুরোটাই আমাদের নার্সদের মেন রেসপন্সিবিলিটি। সেটা হচ্ছে যে প্রি অপ পেশেন্ট হোক বা পোস্ট অপ পেশেন্ট হোক, ধরুন যে পেশেন্টের অপারেশন হয়নি তার এক রকমের নার্সিং কেয়ার লাগবে, যে প্রপার টাইমে মেডিসিন দিতে হবে, কোন টাইমে খাবার দিতে হবে, বা একদম ওটি টেবিলে নিয়ে যাওয়ার আগে যেটা হয় যে আমাদের পেশেন্টদের এনপিএম এ রাখতে হয়, মানে নীলপার ওরাল, যেটা হচ্ছে যে আপনারা এটা সবাই জেনে থাকবেন যে কোনো প্রসিডিওর করার আগে ডাক্তাররা বলে থাকে 6 ঘন্টা 8 ঘন্টা পেশেন্টকে কিছু না খেতে। নর্মালি যেটা আমাদের ইউএসজির ক্ষেত্রেই হয়, শুধু বলে জল খেতে, কোনো খাবার না খেতে। তো সেই একটা নার্সিং কেয়ারের প্রয়োজন রয়েছে। আবার পোস্ট অপ পেশেন্টের ক্ষেত্রে নার্সিং কেয়ারটা আলাদা। ধরুন আমার পেটে কোনো সার্জারি হয়েছে, তার ড্রেনেজটার দিকে লক্ষ্য রাখতে হবে, তার পেশেন্টের ইনপুট আউটপুট কেমন হচ্ছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো নার্সিং ম্যানেজমেন্টটা টোটালি ডিপেন্ড করছে পেশেন্ট কন্ডিশনের উপর। যেমন পেশেন্টদেরকে আমাদের সবসময় অ্যাভয়েড করতে হয়, যদি গ্যাস্ট্রিক কোনো প্রবলেম থাকে, যে জাঙ্ক ফুড খাওয়া যাবে না, নর্মালি প্রচুর ফ্লুইড খেতে হবে, প্রচুর হালকা পাতলা খাবার খেতে হবে। তো এইগুলো হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টের আন্ডারে যায়। এবং একদম সার্জারি হওয়ার পরেই পেশেন্টরা উইক থাকে, নর্মালি কিছু এক্সারসাইজ করার জন্য যাতে পেশেন্ট একটু ফ্লেক্সিবল হতে পারে। তো এইগুলো হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টের আন্ডারে যায়। তো এই প্রপার কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর আন্ডারে পড়ে। আর মেডিকেল সার্জিক্যাল নার্সিং মানেই হচ্ছে একদম মাথার চুল থেকে, সে যদি আমার অ্যালোপেশিয়া হয় সেটাও মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর আন্ডারে যাবে, যদি আমার যেটাকে আমরা বলি প্লুরাইটিস বা ইচিং, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চুলকানি, তো সেটাও কিন্তু আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর আন্ডারে। তো পুরোটাই হচ্ছে আমাদের টোটাল অল বডি সিস্টেমের যা যা কন্ডিশন, মানে হেলথ রিলেটেড কন্ডিশন ইস্যুস যা যা হতে পারে, পুরোটাই হচ্ছে যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর উপর। ধন্যবাদ রন্টিকা ম্যাডামকে। ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদের মেডিকেল সার্জিক্যাল যে নার্সিং এর পুরো বিষয়গুলো পাট করে ম্যাডাম কিন্তু বিশ্লেষণ করলো। অবশ্যই যে ম্যাডামের কথা শুনে আমরা বারবার প্রথম থেকেই আমরা বুঝতে পারছি যে নার্সিং এর গুরুত্বটা কতখানি আমাদের বর্তমান সমাজে হয়ে উঠেছে। তো প্রত্যেকেই বলবো যে তোমরা যারা চাইছো যে নার্সিং পড়বো, অবশ্যই তোমরা পড়ো। এটা একটা মেডিকেলের বড় পার্ট, মেডিকেল সায়েন্সের একটা বড় পার্ট নার্সিং। যে জিএনএম বিএসসি বোথ হতে পারে।
তোমরা নার্সিং প্রফেশনে এসেও তোমরা নিজেকে যেমন প্রতিষ্ঠিত করতে পারবে, তেমন মানুষের পাশেও কিন্তু দাঁড়াতে পারবে। আর আজকের টপিক নিয়ে ম্যাডাম খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তোমরা বিষয়গুলো অবশ্যই পরে রেকর্ড যেহেতু কজ করে করেও দেখতে পারবে, টপিকগুলো তোমরা বুঝে নেবে। আজকের মতো আমরা এই পর্বটি শেষ করলাম। আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর পর্ব নিয়ে আমরা কিন্তু আসবো। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।